ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঝটিকা সফরে ডক্টর ইউনূসের সাথে একান্ত বৈঠক নতুন মাত্রা পাবে দুদেশের সম্পর্কে। কাল বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংলাপ, নির্বাচনী রোডম্যাপ ও ইসি সংস্কার সহ দেয়া হবে বেশ কিছু প্রস্তাব। খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে বাধা ও হত্যা চেষ্টা, হাসিনার বিরুদ্ধে এবার মামলা বিএনপি। মুরগি ও ডিমের দামে আবারও অস্থিরতা, ব্রয়লার কেজিতে বেড়েছে ৩০ টাকা, ডিমের ডজন ১৬৫, সবজিও ঊর্ধ্বমুখী। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জনশক্তি, রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে মালয়েশিয়া সহযোগিতা করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশটির প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। আর স্বচ্ছতা নিশ্চিত করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রয়োজনীয় কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকেলে তার সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব বলেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে ৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে দুপুরে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে ৪ ঘণ্টা সফরে শুক্রবার বেলা ২টায় ঢাকায় নামেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ২ দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে তার এই সংক্ষিপ্ত সফর। হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেয়া হয় গার্ড অব অনার। সেখান থেকে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই গাড়িতে চেপে যান রাজধানীর একটি ৫ তারকা হোটেলে। সেখানেই বেলা ৩:৩০টায় একান্তে বৈঠক হয় প্রধান উপদেষ্টার সাথে। বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ নানান বিষয়ে আলোচনা হয়। এরপর একই স্থানে হয় দ্বিপাক্ষিক বৈঠক। অংশ নেন দুই দেশের সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। বৈঠক শেষে দুই দেশের সম্মিলিত সংবাদ সম্মেলনে পুরনো বন্ধুকে স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ ও বিগত সরকারের গণহত্যা নিয়ে জানানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। We broadly had discussed 3 core areas of cooperation: political, trade and investment, cultural and humanitarian. We discussed the issue of safe repatriation of the forcibly displaced Myanmar nationals to Myanmar. We requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora so that this protracted crisis is resolved at the soonest. Recognizing the contribution of Bangladeshi workers to both economies, I believe the implementation of the MOU on the employment of Bangladeshi workers 2021 is important. We also discussed the possibility of increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. আর বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, কর্মী নেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। I believe your effort to ensure that this new Bangladesh is Bangladesh which is such vibrant democracy and respect the rights of every single citizen in the country. Can we deny, therefore, the role of Malaysian professionals, and to an extent, the role of many Bangladeshi workers? Now, that is why when you appeal for us to consider the issue of 7,000 or more who were duly registered but then lost that opportunity because of the political development and uprising here. সেখান থেকে বেলা 5:30টায় আনোয়ার ইব্রাহিম যান বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়। বঙ্গভবন থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ সফর সঙ্গীরা যান হজরত শাহজালাল বিমানবন্দরে। আর সন্ধ্যার পর দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে প্রত্যাশা বিএনপির। তাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শনিবার শুরু হওয়া সংলাপে নির্বাচনী রোডম্যাপ, প্রশাসন ও নির্বাচন কমিশন সংস্কার সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরবে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের শাসনভার গ্রহণ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। 2 মাসের শাসনামলে অন্তর্বর্তী সরকারের কর্ম উদ্যোগ নিয়ে নানা মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংস্কার উদ্যোগের পাশাপাশি বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপে বসছে সরকার প্রধান। সংলাপে বিএনপি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের কাছে রোডম্যাপ চাওয়াসহ বেশ কিছু বিষয় তুলে ধরবে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তারা সরকার থেকে বিদায় নেবে, তত এই সরকারের জন্য মঙ্গল, এই দেশের জনগণের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। যদি এই সরকার যদি আন্তরিক হয়, এখন থেকে তারা যদি পজিটিভ ইতিবাচক কর্মসূচি গ্রহণ করে 18 মাসের আগেই এটা সম্ভব। আমাদের অগ্রাধিকারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত যে সমস্ত রিলেটেড সংস্কার আছে ওগুলোর বিষয়ে আমাদের কথা থাকবে। প্রশাসনিক সংস্কারের বিষয়ে কিছু আমাদের পরামর্শ থাকবে। প্রশাসনিক ও নির্বাচন কমিশনের সংস্কার সহ বেশ কিছু প্রস্তাব থাকবে বিএনপির। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি যে 2 মাসে আমরা যে প্রত্যাশা করেছিলাম, এই সরকার সেই ক্ষেত্রে সেই পরিমাণ সংস্কার করতে পারে নাই। যেহেতু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যারা বসে আছে তারা হচ্ছে সাবেক ফেসিবাদের দোসর, এবং তারা এই সরকারকে খুব বাধা সৃষ্টি করছে বিভিন্ন তাদের কর্মসূচি, কর্মপরিকল্পনা বাস্তবায়নে। সেটা আমরা মনে করি। নেতারা বলছেন ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চায় বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিন ছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম আকমল হোসেন আজাদ, যুগ্ম সচিব কে এম আলী আজম এবং তানভীরের নামে নিয়োগ বাণিজ্য সহ আরও অভিযোগ আছে। তাদের সুপারিশে বিভিন্ন মন্ত্রণালয়ে অসংখ্য আওয়ামী লীগের সহযোগীদের পদায়ন ও পদোন্নতি দেওয়া হচ্ছে বলে তথ্য রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ডিসি নিয়োগ বাণিজ্যে অন্যতম মাস্টার মাইন্ড কে এম আলী আজম। ছাত্র জনতার বিপ্লবের পর 19 আগস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ পান। গভর্নমেন্ট অর্ডার তৈরি করা নিয়োগকৃতদের সঙ্গে সমন্বয় বিষয়ে মোবাইল কথোপকথনে এর প্রমাণ মেলে। এ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়ার জন্য যুগ্ম সচিব আলী আজম ও জিয়াউদ্দিন একসঙ্গে কাজ করেছেন। অন্যতম উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং প্রধান উপদেষ্টার অ্যাডমিনের মহাপরিচালক আহসান কিবরিয়াকে কোনো কাজের জন্য দায়ী করার বিষয়েও বলতে দেখা যায়। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ বিষয়ে সুপারিশ করতে তানভীর নামে একজনের সঙ্গে কে এম আলী আজমের ঘনিষ্ঠ কয়েক দফা বৈঠক করতে দেখা যায়। এই তানভীরের চাহিদা অনুসারে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পান শেখ হাসিনা সরকারের আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব তানভীর আহমেদ। রেলপথ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে 20 আগস্টে বদলি হওয়া আকমল হোসেন আজাদ ছিলেন তাদের আস্থাভাজন। পরে যদিও তাকে চাপে রাখার কৌশল হিসেবে অফিসারদের উস্কে দেওয়ার কথা বলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। বিধিবদ্ধ কমিটি কয়েকজন সচিবের নেতৃত্বে 56 জন আওয়ামী লীগ সমর্থিত ডিসি নিয়োগ নিয়ে প্রতিবাদ করায় 16 বছরে বঞ্চিত এবং ছাত্র আন্দোলনের সমর্থকদের 8 জনকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করেন আকমল হোসেন আজাদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 2013 সালের ডিসেম্বরে গুলশানের বাসা থেকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে বালু ট্রাক দিয়ে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কৃষক দলের এক নেতা গুলশান থানায় বাদী হয়ে এই মামলা করেন। পুলিশ জানায় দ্রুতই তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। মেজবাহ হাসানের রিপোর্ট। এই রক্তের গঙ্গা বইছে, এই রক্তের গঙ্গার উপর দিয়ে তিনি তার নৌকা পাড়ি দিয়ে তিনি ক্ষমতায় বসবেন, সেই কথা আব্দুর শাহ সেটা ভুলে যেতে বলেন। ক্ষমতা দেখব কতদিন আটকে রাখতে পারেন, চলবে
যতদিন এরকম করবেন আমাদের কর্মসূচি চলবে। 2013 সালের 29শে ডিসেম্বর একতরফা নির্বাচন ঠেকাতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন বাধা দিচ্ছেন? বিএনপিকে ঠেকাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে শেখ হাসিনার নির্দেশে 14টি ট্রাক ও পিকআপ ভ্যান রেখে বিএনপির নেত্রীকে অবরুদ্ধ করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে রক্তের সাগরের নৌকায় চড়ে উনি হাওয়া খেতে যাচ্ছেন। দেখতে পাবেন কদিন পরেই তার পরিণতি কোনো শুভ হবে না। এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। দীর্ঘ 11 বছর পর সেই অভিযোগে মামলা হয়েছে। বালুর ট্রাক দিয়ে আটকে রাখার পরেই তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল, সেই ব্যাপারে আমরা মামলা করতে এসেছি। মামলার এজাহারে বলা হয় শুধু ট্রাক দিয়ে অবরুদ্ধ নয়, বেগম জিয়াকে হত্যা চেষ্টা করেছিল স্বৈরাচার সরকার। তাকে স্প্রে করা হয়েছে, সে তার বিষাক্ত স্প্রে করা হয়েছে, কাঁচতে কাঁচতে তার বমি চলে এসে দম বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর অশেষ রহমত যে উনি সুস্থ, পরবর্তীতে সুস্থ হয়েছেন, নাহলে তাদের ইন্টেনশন ছিল সেদিনই তাকে হত্যা করা। স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 নম্বর প্রধান আসামি করে এখানে 113 জন আসামি দেওয়া হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও 240 থেকে 300 জনের মতো আসামি করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে দ্রুত তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ। অভিযোগ পেয়েছি, আমরা অভিযোগটা যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তৎপর আছি। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি বিএনপি নেতাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী সরকারকে মেনে নেওয়া হবে না। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মহানগর জামায়াত আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে তিনি একথা বলেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বিভাজনের রাজনীতির সমাপ্তি হয়েছে উল্লেখ করে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোথাও কেউ চাঁদাবাজির সুযোগ পাবে না বলেও জানান ডক্টর শফিকুর রহমান। গাজীপুরের শিল্পাঞ্চল রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিম, মুরগির দাম। বাজারে পণ্য দুটির দাম দফায় দফায় বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে ব্রয়লার মুরগির। আর ডিমের দাম আরেক দফা বেড়ে ডজন বিক্রি হচ্ছে 165 টাকায়। অন্যদিকে বৃষ্টি সরবরাহের ঘাটতির অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম। 1 কেজি কাঁচামরিচের দাম তো 300 টাকা ছাড়িয়েছে। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের যৌক্তিক দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে ডিমের দাম অনেকটা বাড়তি, ক্রেতাদের ডজন কিনতে হচ্ছে 165 টাকায়। সরকারের সাথে বাজারের কোনো কথা কাজে মিল নেই, নিয়ন্ত্রণের বাইরে। আসলে এটা যে কেন হইতেছে, কি হইতেছে, এটা তো আমরা বুঝতেছি না। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার কোনো লক্ষণ নেই। পাইকারি বাজারে শতে বাড়ছে 150 টাকা, 150 টাকা যদি শতে বাড়ে থাকে তাহলে আমরা দর্জনে আবার 10 টাকা বাড়ি বিক্রি করতে হয় না। সাপ্লাই কম, সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খারাপ, খামারগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য ডিমের প্রভাব পড়তেছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে সরকারের বেঁধে দেয়া দামের থেকে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার। কেজি মিলছে 200 থেকে 210 টাকায়। খুব কষ্ট হয়ে যায়, তারপরও আমরা কিনি, কি করব এখন। আমদানি কমে গেছে, বলে সমস্যা এটাই, আমদানি কম যার কারণে দাম বেশি। কদিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বেশিরভাগ সবজির দামই 70 থেকে 80 টাকার উপরে। মানুষ আসলে বাজারে এসে ঘোরাঘুরি করে, কিন্তু কিনে যে 1 কেজি কেনার কথা সে কিনে এলো 250 গ্রাম বা আধা কেজি। দ্রব্যমূল্যের দাম তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটা তো আর কমতেছে না, তো সেক্ষেত্রে তো সাধারণ মানুষের অবস্থা তো খারাপই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়াতে
প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। কারণ মালের আমদানি খুবই কম, বাজারে কোনো মাল নাই, পাওয়া যায় না কোনো মাল। বৃষ্টির কারণে অনেক মাল নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি। কেজিতে 150 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকায়। 320 টাকা করে ভাই, কাঁচামরিচের যে পরিস্থিতি কিন্তু খুব খারাপ, ভয়াবহ। এত টাকা দাম হইলে কি হবে? মানে বৃষ্টি হওয়ার কারণে মাল অনেক নষ্ট হয়ে গেছে, তার কারণে একটু দাম বেশি। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। শেষ করছি শরৎ উৎসবের খবর জানিয়ে। নাচের তালে, গানের সুরে, কথা ও কবিতার ছন্দে শরৎ ঋতুর বন্দনা করল রাজধানীবাসী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শরৎ উৎসব থেকে দেয়া হয় শান্তির বার্তা। রনি রায়হানের ক্যামেরায় রিপোর্ট করছেন নূর হোসেন। শরতের শুভ্র ভোরে নীলাভ পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা মুখরিত হয় শিশু কিশোরদের পদচারণায়। কানে কাঁঠাল চাপা গুঁজে ছিল কিশোরীদের আনাগোনা। দমকা বাতাস আর বৃষ্টির আশঙ্কার মধ্যেই শুরু হয় শরৎ বন্দনার উৎসব। গণ অভ্যুত্থান পরবর্তী দেশে চলমান অস্থিরতার মধ্যেই সম্প্রীতির গান গাইলেন শিল্পীরা। শরৎ বন্দনা করে একক ও দলীয় গান, নৃত্য ও আবৃত্তি দিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়। মুগ্ধ হয়ে উপভোগ করেন অতিথিরা। দালানে গড়া শহর, বড় বড় ব্রিজ, ফ্লাইওভার সব রয়েছে, কিন্তু কোথাও যেন স্বস্তিটা নেই। শরৎ হচ্ছে স্বস্তির ঋতু, সুতরাং এই দিনটির জন্য, এই সময়টির জন্য আমরা অপেক্ষা করে থাকি। এই যান্ত্রিক শহরে এই আমাদের যে পরবর্তী প্রজন্মকে জানাতে হবে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, না হলে কিন্তু আমরা তো বাঙালি, তাই না? শরতের শুভ্রতা প্রকৃতি ও মানুষের মাঝে ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। দিনব্যাপী এই আয়োজনে বাঙালি জাতির সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলা হয়। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঝটিকা সফরে ডক্টর ইউনূসের সাথে একান্ত বৈঠক, নতুন মাত্রা পাবে দুদেশের সম্পর্কে। কাল বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংলাপ, নির্বাচনী রোডম্যাপ ও ইসি সংস্কার সহ দেয়া হবে বেশ কিছু প্রস্তাব। খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে বাধা ও হত্যা চেষ্টা, হাসিনার বিরুদ্ধে এবার মামলা বিএনপি। এবং মুরগি ও ডিমের দামে আবারও অস্থিরতা, ব্রয়লার কেজিতে বেড়েছে 30 টাকা, ডিমের ডজন 165, সবজিও ঊর্ধ্বমুখী। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।